আমরা যদি একইভাবে এখন ধান উৎপাদন করি আর জনসংখ্যা যদি এভাবে বাড়তে থাকে তাহলে আমাদের খাদ্য নিরাপত্তা কিন্তু হুমকির সম্মুখীন হবে। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের ধান উৎপাদনের আধুনিক যে কলা কৌশলগুলো আছে, আধুনিক যে প্রযুক্তিগুলো আছে, সেই প্রযুক্তিগুলোকে কাজে লাগিয়ে নতুন নতুন জাতগুলো কিভাবে আপনাদের জমিতে করবেন সেগুলো কাজে লাগিয়ে আপনাদের ফলনকে বাড়াতে হবে। তাহলে দেখা যাবে যে অদূর ভবিষ্যতে আমরা নিজেরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বা আছি, ভবিষ্যতে খাদ্যে উদ্ভিদের দেশে আমরা পরিণত হতে পারবো। তো আমরা আশা করবো আপনারা সকলে যে ধান উৎপাদনটাকে নিজের সন্তানের মতো বিবেচনা করবেন। আপনি ধান গাছের সাথে কথা বলবেন, ধান গাছ কি চায়, সার চায় না কি চায় সেটা আপনি কথা বলবেন। আপনার কখন কি দরকার, পানি দরকার, পানি দিবেন। সঠিক সময়ে যদি আপনি আপনার ধান গাছের পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই আপনার জমিতে একটা ভালো ফলন আশা করা যায়। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ধান উৎপাদনটাকে আগের মতো না করে নতুন নতুন যে প্রযুক্তিগুলো আছে, আমাদের কৃষি অফিসার মহোদয়গণ কৃষি অফিস থেকে যে নির্দেশনাগুলো দেন, আমাদের ধান গবেষণা থেকে আমরা যে নির্দেশনাগুলো দিয়ে থাকি, সেই নির্দেশনাগুলো ফলো করে আপনারা ধান উৎপাদন করবেন। এবং আপনারা জানেন যে এই নেত্রকোনাতে আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট ছিল না, এলএসটি প্রকল্পের অর্থায়নে নতুন একটি আঞ্চলিক কার্যালয়, আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় নেত্রকোনা স্থাপিত হয়েছে। সেই জন্য আমরা এর ধারাবাহিকতায় এলএসটি প্রকল্পের অর্থায়নে এই পূর্ব নেত্রকোনা এবং শেরপুর জেলায় আমরা আমাদের কার্যক্রম চলমান রেখেছি। আমরা আমাদের কার্যক্রমগুলোর মধ্যে এখানকার স্থানীয় যে সমস্যাগুলো আছে, আপনাদের এখানে আগাম বন্যা, ব্লাস্টের, পোকামাকড়ের সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে চিহ্নিত করে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করে দেয় তাই আলোকে আমরা গবেষণা করে যাচ্ছি। তো আমি আরো বিস্তারিত ধারা বলবেন এ পর্যায়ে আপনাদের সামনে কিছু একটা ভিন্ন দৃশ্য চলে আসলো। সেই দৃশ্যটা কি? সেই দৃশ্যটা হলো যে মালিক সে বলছে যে তার কাছে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কৃষকরা এসে বলতেছে যে যারা বিশেষ করে গরুর খামারি, যাদের 2-4-5টা করে গরু আছে, তারা বলতেছে যে আমরা ধান কর্তন করে দিব, কেটে নিয়ে যাবো, আমাদের মালায় সবকিছু দিয়ে যাবো, হ্যাঁ সবকিছু করে যাব, শুধুমাত্র আপনি আমাকে নাড়াটা খড়টা আমাকে দিয়ে দিবেন। কিসের এই আওয়াজদারে? তো তখন মানে এত কাঙ্ক্ষিত দৃশ্য, তখন আমি আমার ওখানে ইউনুসাফকে নিয়ে আমরা ওই ধান কর্তন করতে গেলাম এবং সেখানে একটা উৎসবমুখর পরিবেশ, প্রচুর পরিমাণ উৎসবমুখর, এবং এখনো সেই জায়গায় এই ধারাবাহিকতা সিকোয়েন্স আছে ওই ওই গ্রামের পাশাপাশি শান্তিপূর্ণ। কারণ তারা এই সুফলটা বুঝতে পেরেছে যে আউশের এই অসময়ে নানার গুরুত্ব কত। আমাদের এই আউশটাকে বৈজ্ঞানিক ভাষায় আমরা এটাকে বলি রেনফিট কন্ডিশন, মানে বৃষ্টির উপরে নির্ভরশীল। দেখেন পুরোতে আমাদের 3টা 2টা 3টা 4টা কয়টা করে সেচ দিতে হয়, যখন সেচ স্কিম মালিকরা জ্বালাতন করে তখন বোঝা যায় কয়টা সেচ দিতে হয়। কিন্তু আউশে কিন্তু যদিও প্রাথমিক অবস্থায় আমাদের বীজ তোলার সময় একটু খরা হয়, সেটা হয়তো আমরা স্থানীয় ভাবে পুকুর থেকে বা কোনো সম্পূর্ণ সেচের মাধ্যমে ম্যানেজ করতে পারি, কিন্তু পরবর্তীতে কিন্তু আর কোনো সেচের প্রয়োজন হয় না। এবং সেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে সেচ রেখে দিয়েছে সেটারই কিন্তু আমাদের আউশ দান হয়ে যায়। আমরা এটা একটা বড় বেনিফিট করি। আউশের সব আরেকটি বেনিফিট হলো যে আমরা এই জমিতে বুড়ো করেছিলাম, বুড়োতে কিন্তু আমরা পর্যাপ্ত ইউরিয়া, নন ইউরিয়া দুটো সারই ব্যবহার করি। ইউরিয়া, ডিএপি, এমওপি এবং জিঙ্ক বোরন সহ মাইক্রোনিউট্রিয়েন্ট সহ অনেকগুলো সার ব্যবহার করি। কিন্তু আউশে এসে দেখা গেছে সেই সারের পরিমাণটা অনেক কমে আসছে, ঠিক আছে না, অনেক কমে আসছে, বা কোনো কোনো সময় কৃষকরা দেয়ও না, কিন্তু সেখানে দেওয়া যায় ভালো কাঙ্ক্ষিত ফলন আসে। কারণ কি? কারণ মৃত্তিকা বিজ্ঞানীদের ভাষায় যে ওইখানে রেসিডুয়াল এফেক্ট, মানে আগে যে দিয়েছিলেন জিনিসটা সেটার কিছু অংশ রয়ে গেছে, ওই বুড়ো ধান সব খাইছে না, তাহলে কিছু অংশ রয়ে গেছে, ফলশ্রুতিতে এটা কিন্তু আউশ গ্রহণ করতেছে, ঠিক আছে না। কিছু কিছু ব্যতিক্রম, কিছু কিছু অসুবিধা থাকবে। আমি গত পরশুদিন আমি গিয়েছিলাম জামালপুর জেলায়, সেখান থেকে ওয়ার্কশপ ছেড়ে আসার পথে দেখলাম দুই ধারে প্রচুর পরিমাণ আউশ। নান্দিনা যে আছে, নান্দিনা ছাড়াই দেখলাম দুই পাশে আউশ। তো তখন আউশের কি হলো, চতুর্দিকে তারা ওই নেট দিয়ে রাখছে, যাতে ওই বাবুই পাখি যদি একবার যায় কোনো একটা আটকে পড়ে
তখন ওই যে ইঁদুরের মতো ভয়ে আর 10টা-12টা আর দল আসে না। তাহলে এটা কিন্তু কৃষকরা নিজেরা আবিষ্কার করে দিচ্ছে। কি জন্য? প্রয়োজনের জন্য। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভবিষ্যতে কিন্তু আমাদের ভূগর্ভস্থ পানি, যেটা আমরা ওইদিকে নাই গেলাম এক্সপার্টরা বলে, এটা একটা বড় সংকট দেখা দিবে। সেই সংকট যদি আমরা কাটিয়ে উঠতে চাই, আমাদের যদি দেশকে সমৃদ্ধির দিকে নিতে চাই, ডিজেল, তেল, বিদ্যুৎ খরচ এইগুলি আমরা সবকিছু বাদ দিয়ে দিলাম, আউশ আমাদের সামনে বর্ষাস্থল হতে পারে, যেটা এক সময় ছিল প্রধান ফসল আউশ, সেটা আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। এর কোনো বিকল্পই নেই। আমাদের বর্তমান জনসংখ্যার মুখে খাবার চাহিদা পূরণ করতে গেলে, এবং আমরা দেখলাম যে গতকাল আমি আটপাড়ার বদলে গিয়েছিলাম, সেখানে দেখছি যে 22 মন বিঘাতে 22 মন, তো মূলত 27-25 এরকমই আছে নাকি, তার তো কাছাকাছি রেজাল্ট আসতেছে। মাঝখান দিয়ে আপনি কি পেলেন? ভালো একটা ফসল পেয়ে গেলেন, ঠিক আছে না? এবং এই বিধান 98 এর আরেকটা বড় দিক হলো যে সেটা শর্ট ডিউরেশন, মানে অল্প দিনই হবে। এটা করে কিন্তু আপনি আবার আমন ধরতে পারবেন। আমন এইভাবে কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যে প্রত্যেকটা ফসল আমরা করে সর্বোচ্চ ব্যবহার প্রাকৃতিক সম্পদের, কৃষকের সর্বোচ্চ শ্রম সবকিছু দিয়ে আমরা দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলে কাজ করব। এই যে নামাজটা আসলে নামাজের বিরতি দেওয়া দরকার ছিল, হয়তো কেউ হয়তো নামাজ পড়ে আসছে, মধ্যে আপনাদের সারাদিন এখানে ধৈর্য ধরে সকাল থেকে আসছেন আমার কথা শোনার জন্য, আমাদের দেখার জন্য, মানে সময় দেওয়ার জন্য স্যার আপনাকে আমাদের শীষকান্দি গ্রাম এবং পূর্ব জেলা পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ স্যার। আসলে আমাদের এখানে আগে আউশ চাষাবাদ খুব কম হতো, মানে হতো না বললেই চলতো। 2022 সাল থেকে প্রথম আমি শুরু করি, কিন্তু মানে এতটা ব্যাপক আকারে কেউ গ্রহণ করে নাই, কারণ সবাই মনে করে যে আউশ ধানটা এককভাবে হয়, পোকামাকড় আক্রমণ, পাখির আক্রমণটা হয়। কিন্তু স্যার এই বছর ধান গবেষণা থেকে স্যার আমাদের এখানে 10 একর প্লাস ডিএ থেকে আমরা এখানে পেয়েছি স্যার, এবার ব্যাপক আকারে করার ফলে স্যার আমাদের পাখির ক্ষতি এবং পোকামাকড় আক্রমণ একেবারেই কম স্যার। যেটা আমাদের নরমালি আমনে যেমন পোকামাকড় আক্রমণ হয়েছে, একই রকম আউশে আক্রমণ হয়েছে, কিন্তু স্যার পাখির আক্রমণটা একটু বেশি ছিল প্রথম অবস্থায়, এখন স্যার একেবারেই নেই। এখানে আমাদের আরো চাষি ভাইদের রয়েছে, তাদের ক্ষেত্রেও স্যার একই রকম, মানে পোকার আক্রমণে খুবই কম। যদি আমরা ব্যাপক আকারে সবাই মিলে করতে পারি, তাহলে এই পোকার আক্রমণ এবং পাখির আক্রমণ থেকে আমরা রক্ষা করবো। প্লাস আমাদের কিন্তু এই মানে এই সময়টা দেখেন, এখনো কিন্তু আমাদের জমি লাগানো রয়েছে, আমরা কিন্তু অলরেডি 1-2 দিনের ভিতরে আউশ কেটে আমন ধান রোপণ করতে পারতেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সময় লস হইতেছে না। আবার যদি আমরা পরিকল্পনা মাফিক করি যে আমন বুড়ো ধানটা একটু আগাম রোপণ করে যদি বুড়ো ধান কাটার সাথে সাথে আউশটা রোপণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের আরো আগে আমরা হারভেস্ট করতে পারি। কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের এলাকাতে যারা আগে রোপণ করেছে তাদের মধ্যে হারভেস্ট উপযোগী হয়ে গেছে। সেক্ষেত্রে স্যার এই বছর আমি আপনারা জানলে খুশি হবেন যে স্যার এই বছর অনেক চাষি ভাইরা বলছে যে পরিমাণ ফলন হয়েছে স্যার, আগামীতে ইনশাল্লাহ আমাদের এখানে 50 থেকে 100 একর জমি স্যার আউশ থাকবে স্যার। আগামীতে আমরা প্ল্যান মাফিক ওইভাবে পুরো আগাম করে আউশ রোপণ করবো, এবং স্যার আগামীতে আমাদের এই ফলগুলো দেখার জন্য স্যারদেরকে অনুরোধ জানাচ্ছি, এবং এই বলে আমি আমার বক্তব্য। ছোট বাচ্চাকে যখন মানুষ করতে হয়, ভাতের যখন আপনি জমিতে ধানটা লাগাবেন সেটাকে ভালো করে পরিচর্যা করতে হবে। কারণ আমরা বিজ্ঞানীরা ভালো জাত দিচ্ছি, কিন্তু আমরা মাঠ থেকে কিন্তু সেই অনুপাতে মানে সেই রকম ফলন পাচ্ছি না যেটা আমরা দিই, আমরা চেলে দিই। তো আপনারা যদি আরেকটু কৃষি মনোযোগী হন তাহলে হয়তো এই কাজটা হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখন তো আসলে অনেক যান্ত্রিক চাষাবাদ পদ্ধতি চলে আসছে, যেমন আপনাদের এখন কষ্ট করে কাটতে হয় না, হারভেস্ট করতে হয় না। তারপর পানি দেওয়ার ক্ষেত্রেও দেখা যায় যে পানি আগে অনেক কষ্ট করছিল, এখন সব জায়গায় মোটামুটি সেলো বা ডিপ টিউবওয়েল আছে, আপনারা ওইগুলো দিয়ে কাজ করতে পারছেন। আর এখন তো এই যে আমাদের ট্রান্সপ্লান্টার চলে আসছে, তো ওইটা দিয়েও চাষ করা যাচ্ছে। যদিও কৃষকের সংখ্যা কমে গিয়েছে, কিন্তু আমাদের কৃষি কিন্তু যান্ত্রিকরণে চলে গিয়েছে। সুতরাং সেইটুকু করতে গেলে এই প্রযুক্তি গ্রামগুলো করার উদ্দেশ্যই কিন্তু একটা, যে আপনারা হচ্ছে এই দেখবেন ওই আমাদের যে প্রকল্প, যে এলএসসিটি প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে আসলে আমরা স্থানীয় জাত উদ্ভাবন করব। মানে আপনাদের কাছে আসবো, আপনাদের এখানে লাগাবো, যদি দেখি এই ক্রপটার এই সমস্যা, এই ধানের এই সমস্যা, সেই সমস্যাটাকে সমাধান করে আমরা ধানের আরেকটু পরিবর্তন করে আমরা নতুন একটা জাত দিব। এখান থেকে সমস্যাগুলো না পেলে তো আসলে আমি যদি সমস্যায় না জানি যে আমার জ্বর হয়েছে বা মাথা ব্যথা হয়েছে, আমি কি প্যারাসিটামল খাবো না ডিসপ্রিন খাবো, সেটাই তো আমরা বুঝবো না। সেইটা বোঝার জন্যই কিন্তু এই আমাদের নতুন প্রকল্পের মাধ্যমে 6টা আমাদের রিজার্ভ স্টেশন হবে, যার মাধ্যমে আমরা কৃষকের আরো কাছে যেতে পারবো। এবং আমাদের স্যার আসলে যেভাবে হোক 3 ফসলি করতেই হবে, কারণ না করলে আমরা কিন্তু ভাত ছাড়া চাষাবাদের পানিটা তো আমাদের দরকার পড়ে, কিন্তু বেশি হয়ে গেলে আবার সমস্যা আসলে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মহন্ত স্যার, এবং উপস্থিত আছেন আমার ছোট ভাই নূর, এবং সবাইকে এবং আমার সামনে উপস্থিত আমার কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আসার সময় দেখছিলাম অনেক বেশি ধান চাষ এখানে হয়, এবং এবার মনে হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর আফসার আনসারী ম্যাডামকে 98 নদী হাইব্রিড চাষাবাদ উদ্বুদ্ধকরণ শস্য পত্তন ও ধন্যবাদ স্যারকে।